নমস্কার, আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। আর আজ আমরা বাজারের একেবারে গভীরে ডুব দেব। অক্টোবর 2025-এর শেষ সপ্তাহটা মানে ভারতীয় শেয়ার বাজারের জন্য বেশ একটা রোলার কোস্টার রাইডের মতো ছিল, তাই না? একদম প্রচুর ওঠানামা দেখলাম আমরা। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব বিভিন্ন বাজার বিশ্লেষণ রিপোর্ট আর ডেটা ঘেঁটে এই অস্থিরতার কারণগুলো সহজভাবে বুঝতে। ঠিক, সপ্তাহটা সত্যিই যেন দুটো আলাদা গল্প বলল। সোমবার বাজার কেমন তট্টর করে বাড়ছিল, নিফটি তো 26,000 পেরিয়েও গেল। হ্যাঁ, মনে হচ্ছিল যেন উৎসবের মরশুম শুরুর আগেই বাজার দৌড় শুরু করে দিয়েছে। কিন্তু সপ্তাহের শেষে গিয়ে দেখা গেল লাভ প্রায় কিছুই রইল না। নিফটি 50 0.28%, সেন্সেক্স 0.32% নিচে বন্ধ হলো ঠিকই, কিন্তু এই সামান্য সংখ্যাটা পুরো সপ্তাহের নাটকীয়তা বোঝাতে যথেষ্ট নয়। ঠিক তাই, এই যে একটা টানাপোড়েন চলল, একদিকে ঘরোয়া বাজারের নিজস্ব শক্তি, অন্যদিকে আন্তর্জাতিক বাজারের চাপ, এই জিনিসটাই আমরা আজ বিস্তারিতভাবে দেখব। কেন এমন হলো, মার্কিন ফেডের সিদ্ধান্তের ঠিক কী প্রভাব পড়ল, এদের ভূমিকাটাই বা কেমন ছিল। হ্যাঁ, আর কোন সেক্টরগুলো ভালো করলো, কোনগুলো পারল না, কোম্পানিগুলোর এই যে কোয়ার্টার টুর ফলাফল আসছে সেগুলো কি ইঙ্গিত দিচ্ছে, আর অবশ্যই পরের সপ্তাহে কোন দিকে নজর রাখতে হবে। এর মধ্যে কিন্তু পিএসইউ ব্যাংকগুলোরই উত্থান আর মিড ক্যাপ স্মল ক্যাপ সূচকগুলোর ভালো পারফর্ম করাটা বেশ চোখে পড়ার মতো ছিল। আসুন এই পুরো ব্যাপারটা একটু ভেঙে আলোচনা করা যাক। আচ্ছা, সপ্তাহের শুরুর ছবিটা যদি দেখি, সোমবার 27 অক্টোবর বাজার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করেছিল। সেন্সেক্স প্রায় 567 পয়েন্ট উপরে, নিফটিও ভালো রকম 171 পয়েন্ট উঠে প্রায় 26,966-তে বন্ধ হলো। হ্যাঁ, তখন কিছু আন্তর্জাতিক কারণও কাজ করছিল, যেমন ওই আমেরিকা চীন বাণিজ্য চুক্তি নিয়ে একটা আশা ছিল, আবার ফেড হয়তো একটু নরম থাকবে সুদের হার নিয়ে, এরকম একটা প্রত্যাশাও ছিল বাজারে। কিন্তু সেই গতিটা মনে হলো মঙ্গলবারে একটু থমকে গেল, তাই না? হ্যাঁ, ফেডের পলিসি ঘোষণার আগে বিনিয়োগকারীরা একটু যেন সতর্ক হয়ে গেলেন, যাকে বলে প্রফিট বুকিং, সেটা দেখা গেল। লাভটা ঘরে তুলে নিচ্ছিলেন অনেকে। বুধবার আবার একটু ঘুরে দাঁড়ালো বাজার। ওই ফেড রেট কমাবে এই আশায় নিফটি 26,000 পার করে 26,053-তেও পৌঁছল। কিন্তু আসল খেলাটা ঘুরে গেল বৃহস্পতিবার থেকে। ঠিক, বৃহস্পতিবার 30 অক্টোবর ফেড তো 25 বেসিস পয়েন্ট সুদের হার কমালো, যেটা সবাই আশা করছিল। কিন্তু ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্য ওটা একটু অন্যরকম ছিল। একদম, যাকে বলে হকিশ বা কঠোর বার্তা। পাওয়েল যা বললেন তার সারমর্ম হল, এটাই হয়তো এবছরের শেষ রেট কমানো, ডিসেম্বরে আরও কমার সম্ভাবনা বেশ কম। ভবিষ্যতের নীতি কি হবে তা নির্ভর করবে ডেটার উপর। আর এই কঠোর বার্তাটাই বিশ্বজুড়ে একটা রিস্ক অফ সেন্টিমেন্ট তৈরি করে দিল। ঠিক, বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে নিরাপদ অ্যাসেটের দিকে ঝুঁকতে শুরু করল। ডলার শক্তিশালী হলো, ট্রেজারি ইল্ড বাড়ল, আর এর সরাসরি প্রভাব পড়ল ভারতের মতো উন্নয়নশীল বাজারগুলোতে। এফপিআইরা সঙ্গে সঙ্গে বিক্রি শুরু করে দিল, যার ফলে বৃহস্পতিবার সেন্সেক্স প্রায় 593 পয়েন্ট পড়ল, নিফটিও 176 পয়েন্ট নিচে। আর শুক্রবারও সেই পতন চলল। সেন্সেক্স আরও 466 পয়েন্ট, নিফটি 156 পয়েন্ট কমে সপ্তাহ শেষ করল যথাক্রমে 83,938.71 আর 25,720.10। শেষ দুদিনেই সপ্তাহের সব লাভ প্রায় হাওয়া। টেকনিক্যাল দিক থেকেও তো কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে। নিফটি 50 সাপ্তাহিক চার্টে একটা শুটিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্যাটার্নটা সাধারণত একটা আপট্রেন্ডের পরে তৈরি হলে একটা সম্ভাব্য ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। ও আচ্ছা, উপরের দিকে যাওয়ার গতিটা কমতে পারে। হ্যাঁ, তেমন একটা সম্ভাবনা। তাছাড়া আরএসআই ইন্ডিকেটরও ওভারবট জোন থেকে নিচে নেমে এসেছে। এটাও একটা ইঙ্গিত যে বাজারের ঊর্ধ্বমুখী গতিটা হয়তো একটু কমছে বা স্থিতিশীল হচ্ছে। আপাতত 26,100 লেভেলটা নিফটির জন্য একটা বড় বাধা বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার আসি ওই এফপিআই আর ডিআইদের প্রসঙ্গে। এদের ভূমিকাটা এই সপ্তাহে ঠিক কেমন ছিল? মনে হচ্ছে যেন একেবারে উল্টো দিকে চলল দুপক্ষ। একেবারে তাই। এই সপ্তাহটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আচরণের দিক থেকে একটা দারুণ নাটকীয় মোড় দেখিয়েছে। এফপিআইরা বিদেশিরা যারা আগের কয়েক সপ্তাহ ধরে কিনছিল, তারা ফেডের ওই মন্তব্যের পর রীতিমতো আগ্রাসী বিক্রেতা হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, সপ্তাহের 5 দিনের মধ্যে 4 দিনই তারা নেট বিক্রেতা।
বিশেষ করে দেখুন বৃহস্পতিবার প্রায় ৩,০৭৮ কোটি টাকা আর শুক্রবার প্রায় ৬,৭৬৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। ভাবা যায় পুরো সপ্তাহে ক্যাশ মার্কেটে তাদের মোট নেট বিক্রি দাঁড়িয়েছে প্রায় ২,১০৩ কোটি টাকা। বাবা, এত বিক্রির পরেও বাজার যে একেবারে ধসে পড়েনি, তার মানে তো ডিআইআইরা নিশ্চয়ই উল্টো দিকে দাঁড়িয়েছিল। একদম ঠিক ধরেছেন। এখানে আমাদের বাজারের ভারতীয় বাজারের ভেতরের শক্তিটা বোঝা গেছে। ডিআইরা আমাদের দেশীয় মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, এরা পুরো সপ্তাহ জুড়ে প্রত্যেক দিন নেট ক্রেতা ছিল। দারুণ ব্যাপার। তারা এফপিআইদের এই বিক্রির চাপটা প্রায় পুরোটাই শুষে নিয়েছে। শুক্রবারের কথাই ধরুন, যখন এফপিআইরা ৬,৭৫৯ কোটি টাকার শেয়ার বিক্রি করল, তখন ডিআইআইরা প্রায় ৭,৮৮০ কোটি টাকার শেয়ার কিনে বাজারকে ধরে রাখল। পুরো সপ্তাহে তাদের মোট নেট ক্রয় কত জানেন? প্রায় ১৮,৮০৪ কোটি টাকা। অসাধারণ। এটাকে তো এখন অনেকে মজা করে ডিআইআই পুট বলছে শুনছি। ঠিকই শুনেছেন। দেশীয় বিনিয়োগকারীদের তৈরি করা বাজারের একটা অদৃশ্য সেফটি নেট আর কি, যা বাজারকে বড় পতনের হাত থেকে বাঁচাচ্ছে। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর মানে হলো আমাদের বাজার এখন বিদেশি ফান্ডিংয়ের ওপর আগের মতো একতরফা নির্ভরশীল নয়। আচ্ছা, ডেরিভেটিভস মার্কেটে এফআইআইদের অ্যাক্টিভিটি কি বলছে? সেখানেও কি বিক্রির চাপ? ডেরিভেটিভস মার্কেটেও এফআইআইদের মধ্যে বেশ সতর্কতা দেখা গেছে, কিছুটা মন্দার আশঙ্কা করছে তারা। বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে তারা ইন্ডেক্স ফিউচারে প্রায় ৪,০০২ কোটি টাকা আর স্টক ফিউচারে প্রায় ৪,৫২০ কোটি টাকা নেট বিক্রি করেছে। তার মানে মার্কেটেও শর্ট পজিশন নিচ্ছে, হয়তো নিজেদের পোর্টফোলিও হেজ করার জন্য, অথবা বাজার আরও পড়তে পারে এই ভেবে। আবার দেখুন, ইন্ডেক্স অপশনে তারা প্রায় ২০,০০০ কোটি টাকার বেশি নেট কিনেছে। এটা সম্ভবত পুট অপশন কিনে পোর্টফোলিওকে রক্ষা করারই চেষ্টা। বেশ জটিল খেলা চলছে বলতে হবে। আচ্ছা, এবার একটু ব্রডার মার্কেট মিড ক্যাপ আর স্মল ক্যাপের দিকে তাকানো যাক। একটা মজার ব্যাপার হলো, যখন নিফটি সেন্সেক্সের মতো প্রধান সূচকগুলো পড়েছে, তখন নিফটি মিড ক্যাপ 100 সূচক সপ্তাহে ১.৩৪% আর নিফটি স্মল ক্যাপ 100 সূচক প্রায় 1% বেড়েছে। এটা কেন হলো? এটা আসলে বাজারের ভেতরের শক্তি আর ডিআইআই তথা রিটেল বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন। দেখুন, লার্জ ক্যাপ বা বড় কোম্পানিগুলোর স্টকে এফপিআইদের প্রভাবটা বেশি থাকে, তাই আন্তর্জাতিক কারণে তারা বিক্রি করলে নিফটি সেন্সেক্স বেশি নড়ে যায়। ঠিক। কিন্তু মিড ক্যাপ আর স্মল ক্যাপ সেগমেন্টে দেশীয় কারণ ডিআইআই আর খুচরো বিনিয়োগকারীদের ভূমিকা অনেক বেশি। তারা হয়তো ভারতের অর্থনীতির দীর্ঘমেয়াদী সম্ভাবনার উপর ভরসা রেখে এই স্টকগুলিতে কেনাকাটা চালিয়ে গেছেন, ওই আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও। আর এখানে উইলার্ন ইনভেস্টিং সবসময় জোর দেয় যে বাজারের সব অংশ একভাবে চলে না। একদম। সেক্টরগুলোর মধ্যে পারফরমেন্সের ছবিটা কেমন ছিল? বোঝাই যাচ্ছে কিছু সেক্টর খুব ভালো করেছে, কিছু আবার বেশ খারাপ। অবশ্যই। সপ্তাহের সেরা পারফর্মার ছিল নিফটি পিএসইউ ব্যাংক সূচক, প্রায় 4.69% বেড়েছে। ভাবুন একবার। এরপরেই ছিল নিফটি কমোডিটিজ, প্রায় 1.96% লাভ। আর খারাপ দিকটা? সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নিফটি মেটাল আর নিফটি মিডিয়া। এই দুটো সূচক শুধু শুক্রবারেই 11%-এর বেশি পড়েছে। নিফটি অটোর সূচকও প্রায় 1.10% ক্ষতির সম্মুখীন হয়েছে। নিফটি ব্যাংক প্রায় ফ্ল্যাট ছিল, সামান্য 0.13% লাভে। নিফটি আইটি সূচকও কিছুটা নেতিবাচক ছিল, সম্ভবত বিশ্ব অর্থনীতির বৃদ্ধি নিয়ে যে উদ্বেগটা আছে সেটার কারণে। পিএসইউ ব্যাংকগুলোর এই যে অসাধারণ র্যালি, এর কারণটা একটু বিস্তারিত বলবেন। যখন পুরো বাজার পড়ছে, তখন এরা এতটা বাড়ল কি করে? এর পেছনে একটা বড় কারণ আছে, সেটা হলো বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবির একটা সিদ্ধান্ত। বৃহস্পতিবার বাজার বন্ধের পর খবর এলো যে সেবি মার্চ 2026-এর মধ্যে ব্যাংকিং সূচকগুলো পুনর্গঠনের প্রস্তাবের সায় দিয়েছে। আচ্ছা, তাতে কি হবে? নতুন নিয়ম অনুযায়ী সূচকে প্রথম সারি 3টে স্টকের মোট ওয়েটেজ, যেটা এখন প্রায় 62% আছে, সেটা কমিয়ে সর্বোচ্চ 45% করা হবে। এর মানে কি দাঁড়াচ্ছে? প্রথম 3টে ব্যাংকের ওয়েট কমবে? একদম। এর ফলে ইন্ডেক্স ফান্ড আর ইটিএফগুলোকে বাধ্য হয়ে প্রথম সারির প্রাইভেট ব্যাংক, যেমন ধরুন এইচডিএফসি, আইসিআইসিআই, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার বিক্রি করতে হবে। আর সেই অনুপাতে পিএসইউ ব্যাংকগুলোর শেয়ার কিনতে হবে। ও, এই ব্যাপার। হ্যাঁ,
বাজার এই ভবিষ্যতের চাহিদাটাকে আগে থেকেই আঁচ করে দাম বাড়াতে শুরু করেছে। তাই এই র্যালিটা কিন্তু মূলত একটা স্ট্রাকচারাল বা কাঠামোগত বদলের কারণে হচ্ছে, কোম্পানিগুলোর সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে নয়। এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মানে বাজারের কাঠামোর পরিবর্তনও স্টক প্রাইসকে এতটা প্রভাবিত করতে পারে। আচ্ছা, এবার একটু কোম্পানিগুলোর দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলের দিকে নজর দেওয়া যাক। এই সপ্তাহের রেজাল্টগুলো কি বলছে? এই সপ্তাহের ফলাফলগুলো বাজারের এই অস্থিরতার মধ্যে কিছু মিশ্র সংকেত দিচ্ছে। একটা জিনিস বেশ স্পষ্ট হচ্ছে, অর্থনীতিতে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রগুলো ভালো করছে, কিন্তু কনজাম্পশন বা ভোগের চাহিদা সেই জায়গাগুলোতে এখনো পুরোপুরি গতি আসেনি। একটা উদাহরণ দিয়ে বললে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন লারসেন অ্যান্ড টুব্রো বা L&T দেশের পরিকাঠামো আর বিনিয়োগ চক্রের একটা বড় প্রতিচ্ছবি বলা যায়। তাদের ফলাফল বেশ শক্তিশালী। PAT কর পরবর্তী মুনাফা 16% বেড়েছে, রেভিনিউ 10% বেড়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের নতুন অর্ডার ইনফ্লো নতুন কাজ পাওয়ার হার 45% বেড়েছে। বাহ, এটা তো দারুণ খবর। হ্যাঁ, এটা দেশের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয়ের একটা জোরালো ইঙ্গিত দেয়। আর দেখুন, শেয়ারটাও কিন্তু এই পড়তি বাজারে ভালো পারফর্ম করেছে, প্রায় 52 সপ্তাহের হাইয়ের কাছাকাছি চলে গিয়েছিল। তার মানে ইনভেস্টমেন্টের দিকটা স্ট্রং, কিন্তু ভোগের দিকটা, যেমন অটোমোবাইল বা FMCG, সেখানে ছবিটা একটু অন্যরকম। যেমন ধরুন মারুতি সুজুকি ইন্ডিয়া, তাদের লাভ 8% বেড়েছে, রেভিনিউ 13% বেড়েছে। কিন্তু একটু গভীরে দেখলে বোঝা যাচ্ছে এই বৃদ্ধিটা মূলত এসেছে 39.9% এক্সপোর্ট বা রপ্তানি বৃদ্ধির হাত ধরে। ও, তার মানে দেশের ভেতরের বাজারে? হ্যাঁ, দেশের ভেতরের বাজারে বিশেষ করে এন্ট্রি লেভেল বা কম দামের গাড়ির চাহিদা এখনো পুরোপুরি ফেরেনি, এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবার আইটিসির ফলাফল সম্ভবত প্রত্যাশার কাছাকাছি বা ভালো ছিল, কারণ শুক্রবার বাজার যখন এতটা পড়ল তখনও শেয়ারটা কিন্তু সামান্য হলেও গ্রিন জোনে বন্ধ হয়েছে। আর ব্যাংকিং সেক্টরের রেজাল্ট? PSU ব্যাংকগুলোর র্যালি তো বললেন ফলাফলের ভিত্তিতে হয়নি। ঠিক। যেমন ব্যাংক অফ বরোদার লাভ 8% কমেছে, কারণ নন ইন্টারেস্ট ইনকাম কমেছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের লাভও প্রায় 3% কমেছে। সুতরাং PSU ব্যাংকের উত্থানটা ওই সেবির সূচক পুনর্গঠনের প্রত্যাশাতেই হয়েছে, রেজাল্টের জন্য নয়। আচ্ছা, আর অন্য কোনো গুরুত্বপূর্ণ ফলাফল? হ্যাঁ, ভারত পেট্রোলিয়াম বা BPCL এর লাভ প্রায় 1700% বেড়ে প্রায় 6,191 কোটি টাকা হয়েছে। এটা খুবই চোখে পড়ার মতো। আবার বেদান্তা লিমিটেডের লাভ 59% কমেছে, যদিও এর পেছনে একটা বড় এককালীন ক্ষতির কারণ আছে। সুপ্রিম ইন্ডাস্ট্রিজের PAT ছিল 165 কোটি টাকা। তাহলে মূল থিমটা দাঁড়াচ্ছে যে ইনভেস্টমেন্ট রিলেটেড সেক্টর ভালো করছে, কিন্তু কনজাম্পশন বা চাহিদা চালিত সেক্টরে এখনো পুরোপুরি রিকভারি আসেনি। আচ্ছা, ম্যাক্রো ইকোনমিক আর নীতি সংক্রান্ত দিকে যদি তাকাই, সেখানে উল্লেখযোগ্য কি ছিল? আন্তর্জাতিক স্তরে ফেডের সিদ্ধান্ত তো ছিলই, এছাড়া অক্টোবরে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দামটা একটু কমের দিকে ছিল। WTI ক্রুড $60 আশেপাশে, ব্রেন্ট 64 থেকে $66 মধ্যে। এটা ভারতের মতো তেল আমদানিকারক দেশের জন্য কিছুটা স্বস্তির খবর। হ্যাঁ, তেলের দাম কমে তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সুবিধা হয়। অবশ্যই, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও কমে। কিন্তু ফেডের ঘোষণার পর ডলার শক্তিশালী হওয়ায় ভারতীয় রুপি বা টাকা দুর্বল হয়েছে। সপ্তাহের শেষে ডলার প্রতি প্রায় 88.70 টাকায় চলে গেছে। আর দেশের ভেতরের নীতি বা কর্পোরেট জগতের খবর? সেবির ওই ব্যাংকিং সূচক পুনর্গঠনের খবরটা তো খুবই গুরুত্বপূর্ণ। এর প্রভাব আমরা ইতিমধ্যেই দেখেছি। এছাড়া ফুড ডেলিভারি সংস্থা সুইগি 10,000 কোটি টাকার QIP বা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে টাকা তোলার পরিকল্পনা ঘোষণা করেছে। এটা তাদের ভবিষ্যৎ এক্সপ্যানশনের ইঙ্গিত দেয়। IPO বাজারও তো বেশ গরম ছিল মনে হচ্ছে। হ্যাঁ, IPO বাজার বেশ সরগরম ছিল। অর্কুলা ইন্ডিয়ার IPO প্রায় 48.70 গুণ সাবস্ক্রাইবড হয়েছে, স্টার্স অ্যাক্সেসরিজ 5.02 গুণ, আর লেন্সকার্ট সলিউশনসের IPO প্রথম দিনেই 1.12 গুণ সাবস্ক্রাইবড হয়েছে। মানে ভালো কোম্পানির জন্য বাজারে এখনো যথেষ্ট লিকুইডিটি বা তারল্য আছে। প্রচুর তথ্য পেলাম আমরা এই সপ্তাহে। এবার তাহলে একটু সামনের সপ্তাহের 3 থেকে 7 নভেম্বর দিকে তাকানো যাক। কি গুরুত্বপূর্ণ ঘটনা বা ডেটা আসছে যা বাজারের গতিপথ ঠিক করতে পারে? আগামী সপ্তাহটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সোমবার আসবে HSBC ম্যানুফ্যাকচারিং PMI, আর বুধবার সার্ভিসেস PMI ডেটা।
এই ডেটাগুলো থেকে অর্থনীতির অ্যাক্টিভিটি কেমন চলছে তার একটা আন্দাজ পাওয়া যাবে। আর রেজাল্টস? হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় বিষয়। দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলের প্রায় শেষ পর্যায়ে এটা। বেশ কিছু হেভিওয়েট বা বড় কোম্পানি তাদের রেজাল্ট ঘোষণা করবে। কারা কারা আছে তালিকায়? সোমবার আছে ভারতী এয়ারটেল, টাইটান, টাটা কনজিউমার, পাওয়ার গ্রিড। মঙ্গলবার দিনটা খুব ইম্পর্ট্যান্ট। সেদিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা M&M, আদানি এন্টারপ্রাইজেস, আদানি পোর্টসের মতো বিগ প্লেয়ার্সদের ফলাফল বেরোবে। এই রেজাল্টগুলো বাজারের অভিমুখ ঠিক করতে বড় ভূমিকা নেবে। টেকনিক্যাল দিক থেকে কোন লেভেলগুলো এখন গুরুত্বপূর্ণ? সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথায়? নিফটি 50-র জন্য এখন ইমিডিয়েট সাপোর্ট বা সহায়তার জায়গা হল 25,700 থেকে 25,550-এর জোনটা। এই লেভেলটা ধরে রাখা খুব জরুরি। যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু নিফটি 25,400 পর্যন্ত নেমে যেতে পারে। আর ওপরে? ওপরে রেজিস্ট্যান্স বা বাধা রয়েছে 26,000 থেকে 26,100 অঞ্চলে। এই বাধাটা পেরোতে পারলে তবেই বুলস বা তেজিওয়ালাদের কনফিডেন্স ফিরবে। আর নিফটি ব্যাংকের জন্য সাপোর্ট রয়েছে 57,300 57,000 রেঞ্জে। ওপরে ব্রেকআউট লেভেল হলো ওর অল টাইম হাই 58,577। ওটা পার করলে নতুন দৌড় শুরু হতে পারে। তাহলে এই সব ডেটা, ফলাফল আর টেকনিক্যাল লেভেলের ভিত্তিতে আগামী সপ্তাহে সম্ভাব্য পরিস্থিতি কি হতে পারে? 3টে সিনারিও যদি ভাবি। হ্যাঁ, আমরা মোটামুটি 3টে সিনারিও ভাবতে পারি। প্রথমত বুলিশ বা আশাবাদী সিনারিও, যার সম্ভাবনা হয়তো 30%। যদি SBI, M&M, এয়ারটেলের মতো কোম্পানির ফলাফল খুব ভালো আসে, PMI ডেটাও শক্তিশালী থাকে, তাহলে বাজার হয়তো আন্তর্জাতিক চাপ অগ্রাহ্য করে 26,100-র বাধা টপকে উপরে যাওয়ার চেষ্টা করতে পারে। আচ্ছা। দ্বিতীয়ত বেস্ট বা সর্বাধিক সম্ভাব্য সিনারিও, যার সম্ভাবনা ধরা যাক 50%। বাজার সম্ভবত 26,600 থেকে 26,100-র মধ্যে একটা রেঞ্জে থাকবে, মানে কনসলিডেট করবে। ভালো ফলাফল বাজারকে সাপোর্ট দেবে, কিন্তু ফেডের ওই সতর্কতা আর আন্তর্জাতিক পরিস্থিতি কিছুটা চাপেও রাখবে। এই সময় স্টক স্পেসিফিক অ্যাকশন বেশি দেখা যাবে, মানে নির্দিষ্ট কিছু স্টকের ওঠানামা বাড়বে। আর তৃতীয় বেয়ারিশ সিনারিও? হ্যাঁ, তৃতীয়ত বেয়ারিশ বা নিরাশাবাদী সিনারিও, যার সম্ভাবনা হয়তো 20%। যদি SBI বা M&M-এর মতো বড় কোম্পানির ফলাফল হতাশাজনক হয় বা আন্তর্জাতিক পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে বাজার 25,550 সাপোর্ট ভেঙে 25,200 থেকে 25,400 অঞ্চলের দিকে নেমে যেতে পারে। শুক্রবার বাজার বন্ধের পরেও তো কিছু গুরুত্বপূর্ণ ফলাফল আর খবর এসেছে, সেগুলোর প্রভাব তো সোমবারে পড়বে। হ্যাঁ, অবশ্যই। ব্যাংক অফ বরোদার লাভ কমার খবর যেমন আছে, তেমনি BPCL, ACC সিমেন্ট, পতঞ্জলি ফুডসের লাভ কিন্তু বেশ ভালো বেড়েছে। এছাড়া IPO সাবস্ক্রিপশনের ফাইনাল ডেটাও এসেছে, যা বেশ শক্তিশালী, বিশেষ করে অরকালা ইন্ডিয়ার ক্ষেত্রে। এই সব খবর সোমবার বাজার খোলার সময় অবশ্যই প্রভাব ফেলবে। পুরো সপ্তাহটার একটা দারুণ চিত্র তুলে ধরলেন। তাহলে যদি আমরা উই লার্ন ইনভেস্টিং এর এই দীর্ঘ আলোচনার একটা সারাংশ করি, মূল বিষয়গুলো কি দাঁড়ালো? অবশ্যই মূল পয়েন্টগুলো হলো: 1. মার্কিন ফেডের কঠোর বার্তা বা হকিশ স্ট্যান্স বাজারে স্বল্পমেয়াদী চাপ তৈরি করেছে, যার ফলে FPI বিক্রি বেড়েছে। 2. ডিআইআইদের শক্তিশালী এবং লাগাতার কেনাকাটা, যাকে DII পুট বলা হচ্ছে, সেটা বাজারকে বড় পতনের হাত থেকে বাঁচিয়ে একটা স্থিতিশীলতা দিয়েছে। এটা ভারতীয় বাজারের গভীরতা বাড়ার একটা ভালো লক্ষণ। 3. বিভিন্ন সেক্টরের পারফরমেন্সে ব্যাপক ফারাক দেখা গেছে। PSU ব্যাংকগুলোর উত্থান বিশেষভাবে চোখে পড়ার মতো, যদিও সেটা মূলত স্ট্রাকচারাল কারণে। 4. কোম্পানিগুলির দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল মিশ্র সংকেত দিচ্ছে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রগুলো ভালো করছে, কিন্তু কনজাম্পশন বা ভোগের চাহিদা এখনও পুরোপুরি ফেরেনি। 5. এই পরিস্থিতিতে বাজার সম্ভবত আগামী কিছু সময় একটা রেঞ্জের মধ্যে থাকবে, তাই বিনিয়োগকারীদের স্টক স্পেসিফিক বা শেয়ার ভিত্তিক সুযোগ খুঁজতে হবে। তাহলে এই পরিস্থিতি থেকে বিনিয়োগকারীদের জন্য মূল শিক্ষা বা টেকঅ্যাওয়ে কি, মানে কি মাথায় রাখা উচিত? সবচেয়ে জরুরি শিক্ষা হলো এই ধরনের বাজারে খুব সিলেক্টিভ হতে হবে, মানে বাছবিচার করে বিনিয়োগ করা জরুরি। সব স্টক বা সেক্টর একভাবে চলবে না। স্থিতিশীল লার্জ ক্যাপ আর ভালো কোয়ালিটির বাছাই করা মিড ক্যাপগুলিতে সুযোগ থাকতে পারে।
অস্থিরতার সময়ে তাড়াহুড়ো না করে নিজের রিসার্চ আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। আর অবশ্যই ডিআইআইদের ভূমিকা প্রমাণ করেছে যে ভারতীয় বাজারের অভ্যন্তরীণ শক্তি আগের থেকে অনেক বেড়েছে। একদম। আর শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। এই যে ডিআইআইদের শক্তিশালী ক্রয় ক্ষমতা বা ডিআইআই পুট ভারতীয় বাজারকে আপাতত বাঁচাচ্ছে, এই ব্যাপারটা কি লম্বা দৌড়ে টিকবে? মানে এফপিআই সেলিংয়ের চাপ তারা কতদিন এভাবে সামলাতে পারবে? খুব ভালো প্রশ্ন। আর একটা জিনিস, অর্থনীতিতে ইনভেস্টমেন্ট আর কনজাম্পশনের মধ্যে এই যে ফারাকটা স্পষ্ট হচ্ছে, একদিকে এলএনটি দারুণ অর্ডার পাচ্ছে, অন্যদিকে মারুতি ঘরোয়া বাজারে স্ট্রাগল করছে। এই বৈষম্যটা একজন বিনিয়োগকারীর পোর্টফোলিও তৈরির স্ট্র্যাটেজিকে ভবিষ্যতে কিভাবে প্রভাবিত করতে পারে, এই প্রশ্নগুলো নিয়ে ভাবার অবকাশ আছে। ইনভেস্টিংয়ে এই পরিবর্তনগুলো লক্ষ্য রাখা আর বিশ্লেষণ চালিয়ে যাওয়া। আশা করি উই লার্ন ইনভেস্টিংয়ের আলোচনা বাজারকে এবং এর ভেতরের চালিকা শক্তিগুলোকে বুঝতে সাহায্য করেছে। ধন্যবাদ।